নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের শোনাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী দীনময়ীর কাহিনী। এটি লিখেছেন দীপঙ্কর ভট্টাচার্য। রামজীবনপুর, জগন্নাথপুর আর ক্ষীরপাই সাবেক মেদিনীপুর জেলার এই 3 গ্রাম বীরসিংহের কাছাকাছি এসে গেল হঠাৎ। 250 বছর আগে 1833 থেকে 34-এর সন্ধি সময়ে রামজীবনপুরের আনন্দচন্দ্র অধিকারী পৌঁছলেন বীরসিংহে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ঠাকুরদাসের বড় ছেলে ঈশ্বর বিবাহযোগ্য হয়েছে, বিদ্বানও বটে। অধিকারী চাইলেন কন্যারত্নটিকে এ বাড়িতে সম্প্রদান করতে। আনন্দচন্দ্রের নিজস্ব যাত্রাদল আছে, সেই সূত্রেই অধিকারী উপাধি, পয়সাও করেছেন। কিন্তু যাত্রাদলের অধিকারীর সঙ্গে সম্পর্ক স্থাপনে তেমন উদ্যোগী হলেন না বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বন্দ্যোপাধ্যায় বাড়িতে দারিদ্র্য যেন বাধা, বাড়িটি পর্যন্ত পাকা নয়। আনন্দচন্দ্র পিছিয়ে গেলেন মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। সম্বন্ধ হলো জগন্নাথপুরের চৌধুরী বাড়ি থেকেও, কিন্তু এগোলো না বেশি দূর। অবশেষে ক্ষীরপাই থেকে এলেন শত্রুঘ্ন ভট্টাচার্য। ক্ষীরপাই সে প্রদেশে তখন সর্বাধিক উন্নত গ্রাম, আর ক্ষমতায় মান্যে ভট্টাচার্য হলেন গ্রামের সর্বপ্রধান লোক। তার অতি আদরের কন্যা দীনময়ী শুধু সুন্দরী নয়, সুলক্ষণাও। কোষ্ঠী বিচার দেখে বিলম্ব করলেন না ঠাকুরদাস, ফাগুনেই পাকা করে ফেললেন বিবাহ। বালকের বয়স 14, বালিকা 8 বছরের। 1834-এর ফাল্গুনে তারা বাঁধা পড়ল পরিণয়ে। বালক ঈশ্বর তখন সংস্কৃত কলেজে সাহিত্য শ্রেণীর ছাত্র। তার শৈশব আমরা কম বেশি জানি। আর বালিকা দীনময়ী 1826 খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়েছে বলে জানা গেলেও কন্যা সন্তানের ক্ষেত্রে যেমন হয়, জন্মদিনটি অজ্ঞাত আজও। বাবা ক্ষীরপাইয়ের অন্যতম ধনী, যেমন তার প্রতিপত্তি তেমন বলশালী ছিলেন শত্রুঘ্ন। শোনা যায় একবার নাকি একাই একটা মস্ত হাতিকে জব্দ করেছিলেন। যেমন জেদি দৃঢ়চেতা ছিলেন শত্রুঘ্ন, তেমনি ছিলেন উদার। পিতার দৃঢ়তা অনেকাংশেই সঞ্চারিত হয়েছিল কন্যার মধ্যে। প্রবল কৃচ্ছ সাধনেও দীনময়ী ছিলেন স্থিতধী। শোনা যায় বহু বর্ষব্যাপী কৃচ্ছ সাধন সাবিত্রীব্রত পালন করে মৃত্যুর পূর্বে তার উদযাপন পর্যন্ত করেছিলেন। এ ব্রত এত কঠোর যে সধবা অবস্থায় অনেকেই উদযাপন করতে পারতেন না। অনুদযাপিত অবস্থাতেই মৃত্যু হতো তাঁদের। কিন্তু তার শৈশব, শুধু শৈশব কেন, গোটা জীবনটাই প্রায় অজ্ঞাত এখনো পর্যন্ত। ধনী পিতার আদর লালিত কন্যা। সম্প্রদানকালে ঠাকুরদাসকে শত্রুঘ্ন বললেন, বন্দ্যোপাধ্যায়, তোমার ধন নাই, কেবল তোমার পুত্র বিদ্বান হইয়াছে। এই কারণে আমার প্রাণসমা তনয়া দীনময়ীকে তোমার পুত্রের করে সমর্পণ করিলাম। বালক বর তখন ডাঁটো হয়ে উঠেছে সবে। তাঁর এক অনুজ পরবর্তীকালে জানাচ্ছেন, বিবাহে নাকি ইচ্ছাই ছিল না অগ্রজের। পিতার আদেশ, অতএব বসলেন পিঁড়িতে, আর বিবাহ অনুষ্ঠান মিটতেই চলে এলেন কলকাতায়। সামনে সাহিত্য শ্রেণীর পরীক্ষা, সফল হলে তবে অলঙ্কার শ্রেণী, তারপর বেদান্ত শ্রেণী পেরিয়ে স্মৃতি। অনেক স্বপ্ন তার চোখে। বীরসিংহে পড়ে থাকলে কি করে সত্যি হবে তার স্বপ্ন? বিবাহ যে কি জানলেনই না দীনময়ী। বুঝলেন সব মেয়ের মতো এখন তার শ্বশুরবাড়ি যাওয়ার সময়। নতুন এ বাড়িতে সবাই অপরিচিত।
ওই যে ছোট্ট বর, তার বর্তমান অভিভাবক, যার সঙ্গে কিনা জন্মান্তরের সম্পর্ক, তিনিও যে নতুন অচেনা। ভাব জমাবেন ভেবে ঘুরঘুর করছেন। শ্বশুরবাড়ির লোকজনের আড়ালে খুঁজছেন বাল্য সঙ্গীকে, কিন্তু কোথায় তিনি? দিনময়ী জানেনও না তিনি ততক্ষণে গিয়েছেন সংস্কৃত কলেজের সাহিত্য শ্রেণীতে। সেই শুরু দিনময়ীর একলা যাপন। তার ছোট্ট বুকে চেপে বসল দম বন্ধ কষ্ট। কলকাতায় কিন্তু সাফল্যের আনন্দে ভরপুর বালক ঈশ্বর। 1834 থেকে 35-এ বার্ষিক পরীক্ষায় প্রথম হলেন। কলেজের রীতি অনুযায়ী কৃতিত্বের স্বাক্ষর হিসাবে উপহার পেলেন সাহিত্য দর্পণ, কাব্যপ্রকাশ এবং 2 খণ্ড হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া। সাফল্য এলো অলঙ্কার, বেদান্ত এবং স্মৃতি শ্রেণীতেও। 1839-এর 22শে এপ্রিল বসলেন হিন্দু ল কমিটির পরীক্ষায়। সেখানেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেন। মে মাসে হিন্দু ল কমিটি অফ এক্সামিনেশনের সার্টিফিকেটে ভূষিত হলেন বিদ্যাসাগর উপাধিতে। 21 বছর বয়সে 1841-এর 4 ডিসেম্বর পেলেন সংস্কৃত কলেজের প্রশংসাপত্র। দিনময়ী তখন কিশোরী। বছর 15-র দিনময়ী বীরসিংহে তার একলা যাপনের মাঝে মাঝে পাচ্ছেন কি এসব খবর? তার প্রায় অচেনা স্বামীর এই সাফল্য সন্দেশ কি গর্বিত করছে দিনময়ীকে? হাতের কাছে তেমন কোনো তথ্য নেই। ঈশ্বরচন্দ্রের স্ত্রী থেকে বিদ্যাসাগরের স্ত্রী হয়ে ওঠার আলোকিত পর্বে তিনি ছিলেন আড়ালেই। 1841-এর 29শে ডিসেম্বর বিদ্যাসাগর কর্মজীবনে প্রবেশ করলেন ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের সেরেস্তাদার অর্থাৎ প্রধান পণ্ডিত হিসাবে। এরপর থেকে শুধু কাজ আর কাজ। গ্রন্থ রচনা, সমাজ সংস্কার, স্ত্রী শিক্ষা বিস্তার, সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ, শিক্ষা পদ্ধতির সংস্কার, এক বিপুল কর্মযজ্ঞের আচার্য তিনি, সাক্ষী নানা ওঠাপড়ার। ওদিকে বীরসিংহে শ্বশুরালয় যাপন দিনময়ীর। ক্লান্ত বিধ্বস্ত মনে জীবন টেনে চলা। বিদ্যাসাগর সংসারের জন্য অর্থব্যয়ের ভার পিতার ওপর এবং গৃহে গৃহিণীপনার ভার জননীর ওপর দিয়ে নিশ্চিন্ত ছিলেন। ফলে সংসারের কাজেও ডুবে যেতে পারছেন না। সমস্যা প্রকট হয়ে উঠেছে আর এক জায়গায়। এতদিন বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয়নি তার। তাহলে কি খুঁত আছে বইয়ের? নিশ্চয়ই। অতএব শুরু হলো টুকটাক জড়িবুটি, সঙ্গে গঞ্জনা। বিদ্যাসাগর কলকাতায় নামছেন নারী মুক্তির লড়াইয়ে। গড়ে তুলতে চাইছেন কুসংস্কার মুক্ত সমাজ। কদিন পরেই নারীকে দেখাতে চাইবেন অর্ধেক আকাশের স্বপ্ন। আর বীরসিংহে বিষণ্ণ পারিবারিক চাপে আরও গুটিয়ে যাওয়া একলা দিনময়ী কাউকে বোঝাতে পারছেন না কি করে মা হবেন তিনি। তার রাজযাপনে কোথাও যে ঈশ্বর নেই। বিদ্যাসাগর সে বছর বেথুন স্কুল নিয়ে ব্যস্ত। রাধাকান্ত দেব প্রমুখ কয়েকজন এবং খ্রিস্টান মিশনারিরা স্ত্রী শিক্ষার যে অকর্ষিত ভূমি বপনোপযোগী করে তুলেছিলেন, ড্রিঙ্ক ওয়াটার বেথুন সেখানেই আশার চারা ফলালেন। সেটা 1849 খ্রিস্টাব্দ। তৈরি হলো হিন্দু বালিকা বিদ্যালয়, পরে যা বেথুন নারী বিদ্যালয় নামে পরিচিত। অচিরেই এ বিদ্যালয়ের অবৈতনিক সম্পাদকের দায়িত্ব নিলেন বিদ্যাসাগর এবং দেশবাসীকে সচেতন করে তোলার জন্য
বিদ্যাসাগর বেথুন স্কুলের ছাত্রীদের গাড়ির দুই পাশে মনুসংহিতার কন্যাপেয়ং পালনিয়া শিক্ষণীয়াতি যত্নং এই শ্লোকটি খোদাই করে দেওয়ার ব্যবস্থা করলেন। অথচ বীরসিংহে দিনময়ীর অন্ধকারে পৌঁছতেই পারল না শিক্ষার আলো। এস.কে. বোস তাঁর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রন্থে জানাচ্ছেন, ভাবলে অবাক হতে হয় যে বিদ্যাসাগরের মতো বিখ্যাত স্বামীর ঘটনাবহুল জীবনে তাঁর স্ত্রী দীনময়ী দেবীর কোনো ভূমিকাই ছিল না। নিজের স্ত্রী শিক্ষার প্রতি আগ্রহশীল সমর্থক হওয়া সত্ত্বেও তাঁর স্ত্রীকে লেখাপড়া শেখাননি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরাট চরিত্রে কলঙ্ক লেপনের জন্য এ লেখা নয়, আমরা শুধু সত্য জানাতে চেষ্টা করছি। এক আলোকপ্রাপ্ত মানুষের স্ত্রীর আধার যাপনের কথা। 1849 দীনময়ীর জীবনে এক উল্লেখযোগ্য বছর। 23 বছরের দীনময়ী মা হলেন। 14ই নভেম্বর জন্ম হল নারায়ণচন্দ্রের। নিজের অসহায় বৃত্তে সিটিয়ে যাওয়া এক সাধারণ যুবতী পেলেন জীবনের স্বাদ। তাই কি নারায়ণকে এত বেশি স্নেহ, এত প্রশ্রয় দিয়েছেন তার মা? আর সে ঘটনাও কি আরও পুষ্ট করেছে ঈশ্বর দীনময়ীর দাম্পত্য দ্বন্দ্ব? নারায়ণের পর আরও 4 কন্যার জন্ম হয়েছে: হেমলতা, কুমুদিনী, বিনোদিনী এবং শরৎ কুমারী। কিন্তু দূরত্ব কমেনি স্বামী স্ত্রীর। স্ত্রী, পুত্র, কন্যা বীরসিংহে। বিদ্যাসাগর কলকাতায়, সারা দেশে ক্রমে বিখ্যাত হয়ে উঠছেন বিদ্যাসাগর। দীনময়ী প্রচ্ছন্নতার অভ্যাস যাপন করছেন বীরসিংহে। অনেকে বলবেন সে সময়ে এটাই রীতিমতো দস্তুর। পুরুষ কাজের জগতে বাইরে থাকতেন, স্ত্রী থাকতেন অন্তঃপুরে, সামলাতেন সংসার। ওখানেই তাকে মানায়, ওখানেই তার অধিকার। কিন্তু দীনময়ী কোন সংসার সামলাবেন? চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় তার বিদ্যাসাগর গ্রন্থে জানিয়েছেন, বিদ্যাসাগর সংসারের জন্য অর্থব্যয়ের ভার পিতার উপর আর গৃহে গৃহিণীপনার ভার জননীর উপর দিয়া নিশ্চিন্ত ছিলেন। অর্থাৎ সংসারেও কর্তৃত্ব ছিল না তাঁর। পিতা মাতার প্রতি ঈশ্বরচন্দ্রের অগাধ শ্রদ্ধার সামনে নতজানু আমাদের মধ্যে এই অনুষঙ্গেই জেগে ওঠে বিনীত কিছু প্রশ্ন। জানতে ইচ্ছা করে, কেন চিরকালই প্রচ্ছন্নে রাখা হয় দীনময়ীকে? কেন একমাত্র পুত্রের বিবাহ আয়োজনেও আড়ালে তিনি? 1870-এর 27শে শ্রাবণ কলকাতায় নারায়ণচন্দ্র ভবসুন্দরীর বিবাহের 3 দিন পর ভাই শম্ভুচন্দ্রকে চিঠি লিখে বিদ্যাসাগর বিবাহ সম্পন্নের খবর দেন এবং বাড়িতে অন্যদের সে খবর জানাতে বলেন। আমরা জানি নারায়ণচন্দ্র বিধবা বিবাহ করেছিলেন। মা দীনময়ীর এতে আপত্তি থাকতেই পারে, কিন্তু 1 বছর আগে 1276 বঙ্গাব্দে 12ই অঘ্রাণ দীনময়ীর কাছে লেখা সেই নিষ্ঠুর চিঠিতে নারায়ণচন্দ্রকে যে বিদ্যাসাগর তোমার পুত্র বলে সম্বোধন করেছেন, মায়ের অধিক স্নেহই পুত্রকে অমানুষ করে তুলেছে বলে ভেবেছেন। 1872-তে তিনি পরিত্যাগ করেছেন পুত্রকে। 1875-তে উইলে বঞ্চিত করেছেন সম্পত্তির অধিকার থেকে। সেই পুত্র কি করে তার এত কাছে এলেন? অনেকে বলেন স্বপুত্রের বিধবা বিবাহ বিদ্যাসাগরের প্রতিপত্তি আরও বৃদ্ধি করেছিল। কিন্তু বিদ্যাসাগর তো স্বয়ং জানিয়েছেন,
জোর করে নারায়ণের সঙ্গে ভবসুন্দরীর বিবাহ তিনি দেননি। নারায়ণ বিবাহ ইচ্ছা প্রকাশ করায় তিনি তাকে সহায়তা মাত্র করেছেন। তবে কি এখানে দীনময়ীকে শিক্ষা দেওয়া? এটা বিস্ময়ের, কিংবা ততটা বিস্ময়ের নয়ও যে তাঁর উইলে বিদ্যাসাগর নিকর্জনের জন্য যে অর্থ বরাদ্দ রেখেছিলেন সেখানে পিতা মাসিক 50 টাকা, সহোদর শম্ভুচন্দ্র দীনবন্ধু মাসিক 40 টাকা পেলেও দীনময়ী দেবীর বরাদ্দ ছিল 30 টাকা। সমপরিমাণ টাকা বরাদ্দ ছিল কেবল ঈশানচন্দ্র এবং পরিবারের বাইরে বারাসাত নিবাসী শ্রীযুক্ত কালীকৃষ্ণ মিত্রের জন্য। এসব কাহন আমরা সামনে আনতে চাইছি এই কারণে যে এসবের সঙ্গে জড়িত মানুষটির নাম বিদ্যাসাগর। তিনি গড়পড়তা বাঙালি ছিলেন না বলে। নারী অধিকার প্রতিষ্ঠাকে তিনি জীবনের অন্যতম মহৎ কার্য বলে ভাবতেন। তিনি করুণার সাগর, অথচ স্বগৃহে সেই করুণার তেমন প্রকাশ আমরা পাচ্ছি না। 1849 নারায়ণচন্দ্রের জন্ম, আর 1850 থেকে পরবর্তী 25 বৎসর বিদ্যাসাগর কলকাতায় যাপন করেছেন সব থেকে কর্মমুখর দিনগুলি। ফোর্ট উইলিয়াম ছেড়ে যোগ দিয়েছেন সংস্কৃত কলেজে সাহিত্য শাস্ত্রের অধ্যাপক রূপে। চলছে বেথুন স্কুলের সম্পাদকের কাজ। এই কাজে আরও গভীরভাবে যুক্ত হতে হতে বুঝলেন নারী শিক্ষার প্রয়োজনীয়তা। 1857 নভেম্বর থেকে 1858 মে, এই 6 মাসে কার্যত একক উদ্যোগে স্থাপন করলেন 35টি বালিকা বিদ্যালয়। এর মধ্যে হুগলিতে 20টি, বর্ধমানে 11টি, মেদিনীপুরে 3টি ও নদিয়ায় 1টি। ব্যস্ত বিদ্যাসাগর শিক্ষা ও সমাজ সংস্কারের বিপুল উদ্যোগে। সকালে খেয়ে নেন বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, রাতে কখনো বন্ধু শ্যামাচরণের বাড়ি, কখনো সংস্কৃত কলেজ লাইব্রেরিতেই। একের পর এক প্রকাশিত হচ্ছে তাঁর গ্রন্থ। বাঙালি পাঠককে দিচ্ছেন গল্পের স্বাদ। রামমোহনের কাজের নামক গদ্যের গায়ে লাগছে ভাবের সুর। আবার রামমোহনের বিতর্কমূলক গদ্যরীতিকে আরও শানিত করে নিজের মতো প্রচারের বাহন করে তুলছেন। হয়ে উঠছেন বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী, কলা নৈপুণ্যের আদ্রি স্রষ্টা। বিধবা বিবাহ প্রচলনে বাজি রাখছেন নিজের জীবন পর্যন্ত। এই ব্যস্ত বিখ্যাত বিরাট মানুষটিকে আনত অভিমানে দেখছেন এক সাধারণ রমণী। তিনিই আসলে তার সবথেকে কাছের মানুষ, সহধর্মিণী। প্রবল ব্যস্ত তার স্বামী আক্ষরিক অর্থেই বিচ্ছিন্ন তার জীবন থেকে। স্বামীর দেশজোড়া খ্যাতি বলয়ে তাই তার প্রবেশাধিকার নেই। তিনি বরং মানিয়ে নেন শ্বশুরবাড়ি, লালন করেন 5 সন্তান। 8 বছর বয়সে তার সঙ্গে বিয়ে হয়েছিল ঈশ্বরচন্দ্রের। 42 বছর দাম্পত্য যাপনের পর 1876-তে নিরবিচ্ছিন্নভাবে স্বামীর সঙ্গে বসবাসের সুযোগ পেলেন। তখন তিনি প্রৌঢ়া, 50 ছুঁয়েছেন। স্বামীর বয়স 56। কলকাতার বাদুড়বাগানে এই বছরেই স্থায়ী বসবাস শুরু করেন বিদ্যাসাগর। কন্যা, জামাতা, নাতি নাতনি সহ বিরাট সংসার ঈশ্বর দীনময়ীর। কোথাও কি সুখের স্পর্শ আসছে দীনময়ীর জীবনে? তথ্য বলছে 5 বছর আগে 1871-এর 12ই এপ্রিল কাশীতে মৃত্যু হয়েছে বিদ্যাসাগর জননীর। গৃহিণীপনার ভার এবার পড়ছে তাঁর উপর। 1876-এর
পরবর্তী বাদুর বাগানে আপাত সুখের সংসারেও দিনময়ীকে কি তাড়িত করেনি 7 বছর আগে স্বামীর সেই পত্রটি? 1276 বঙ্গাব্দের 12ই অঘ্রাণ বিদ্যাসাগরে চিঠি লিখেছেন দিনময়ী দেবীকে। ঈশ্বরচন্দ্রের চিঠিপত্রে যতদূর হদিশ পেয়েছি স্ত্রীকে সম্ভবত এই একটাই চিঠি লিখেছিলেন। সুতরাং এই চিঠির গুরুত্ব অস্বীকার করা যায় না। বিদ্যাসাগর লিখেছেন, আমার সাংসারিক সুখভোগের বাসনা পূর্ণ হইয়াছে, আর আমার সে বিষয়ে অনুমাত্র স্পৃহা নাই। বিশেষত ইদানিং আমার মনের ও শরীরের যেরূপ অবস্থা, এক্ষণে তোমার নিকটে এ জন্মের মতো বিদায় লইতেছি এবং বিনয় বাক্যে প্রার্থনা করিতেছি, যদি কখনো কোনো দোষ বা অসন্তোষের কার্য করিয়া থাকি, দয়া করিয়া আমাকে ক্ষমা করিবে। তোমার পুত্র উপযুক্ত হইয়াছেন, অতঃপর তিনি তোমাদের রক্ষণাবেক্ষণ করিবেন। তোমাদের নিত্যনৈমিত্তিক ব্যয় নির্বাহের যে ব্যবস্থা করিয়া দিয়াছি, বিবেচনাপূর্বক চলিলে তার দ্বারা স্বচ্ছন্দরূপে যাবতীয় আবশ্যক বিষয় সম্পন্ন হইতে পারিবেক। পরিশেষে আমার সবিশেষ অনুরোধ এই, সকল বিষয় কিঞ্চিৎ ধৈর্য অবলম্বন করিয়া চলিবে, নতুবা স্বয়ং যথেষ্ট ক্লেশ পাইবে এবং অন্যেরও বিলক্ষণ ক্লেশদায়িনী হইবে। সত্যিই কি দিনময়ী স্বামীর কাছ থেকে নিত্যনৈমিত্তিক ব্যয় নির্বাহটুকুই চেয়েছিলেন? নারী স্বামীর কাছে এইটুকুই চায়? এ চিঠি জন্ম দেয় আরও কিছু উত্তরহীন প্রশ্নের। নারায়ণচন্দ্রের বিবাহ প্রসঙ্গে একটি প্রশ্ন আমরা আগেই উত্থাপন করেছি। পুত্রের বিধবা বিবাহ বিদ্যাসাগরের জীবনে একার্থে সিদ্ধি আনছে বটে, কিন্তু সীমাবদ্ধ কি করে তুলছে না একটি বিরাট ক্ষেত্রের সাফল্যকে? একই দিনে অর্থাৎ 1276-এর 12ই অঘ্রাণ মা ভগবতী দেবীকেও একটি চিঠি লিখেছেন ঈশ্বরচন্দ্র। সেখানে সংসার ছেড়ে দূরে চলে যাওয়ার কথা জানাচ্ছেন, অনুরোধ করছেন, আমি অনেকবার আপনকার শ্রীচরণে নিবেদন করিয়াছি এবং পুনরায় নিবেদন করিতেছি, যদি আমার নিকট থাকা অভিমত হয়, তাহা হইলে আমি আপনাকে কৃতার্থ বোধ করিব এবং আপনকার চরণ সেবা করিয়া চরিতার্থ হইব। তাহলে কি বিদ্যাসাগর এই সময় কেবল স্ত্রী বিচ্ছিন্ন জীবন চাইছেন? সত্যি সত্যি দিনময়ী স্বামীর ক্লেশদায়িনী হয়ে উঠেছিলেন? পুত্র নারায়ণচন্দ্রের প্রতি দিনময়ীর অতিরিক্ত স্নেহই কি তৈরি করেছে ঈশ্বর দিনময়ীর দাম্পত্য উদ্বেগ? এই চিঠি ঈশ্বরচন্দ্র যখন লিখছেন তখন তিনি 49 বছরের প্রবীণ। দিনময়ীর বয়স 43। মনে রাখতে হবে, প্রায় রিক্ত দিনময়ী সে যুগের বিচারে অধিক বয়সের প্রথম সন্তানকে কার্যত আঁকড়ে ধরেছিলেন। তার পক্ষে এটা অস্বাভাবিকও নয় তেমন, কারণ বীরসিংহে তার কার্যত একলা যাপনে নারায়ণী ছিলেন সবচেয়ে কাছের, একান্ত নিজের। বিয়ের পর 15 বছর কেটে গেলেও মা হতে না পারায় যে মিথ্যে গঞ্জনা তাকে সহ্য করতে হয়েছে প্রতিনিয়ত, সেখান থেকেও তো মুক্তি দিয়েছিলেন এই নারায়ণ। পুত্রকে তাই আষ্ঠে পৃষ্ঠে বাঁধতে চাইবেন তিনি। এটা কি তার সত্যি সত্যি অন্যায় ছিল? স্বামীর ক্লেশদায়িনী হয়ে ওঠার কারণ? হয়তো তাই। যে দাম্পত্যের সূচনায় এক পক্ষের ছিল অনীহা, তার পরবর্তী স্তরে এমন নানা অভিজ্ঞান তো থাকবেই। বাদুর বাগানে দিনময়ী স্বামীর সঙ্গে কাটিয়েছেন জীবনের শেষ 12 বছর।
1888 খ্রিস্টাব্দের 13ই আগস্ট 62 বছর বয়সে রক্তাতিসার রোগে মৃত্যু হয় তাঁর। শোনা যায় মৃত্যুকালে বারবার তিনি স্বামীকে কিছু বলতে চেয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বুঝলেন তার শেষ প্রার্থনা পুত্র বিষয়ে। তিনি সম্মত হলেন। ভরা বর্ষায় চলে গেলেন দীনময়ী। পুতুল খেলা ফেলে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল তাকে মাত্র 8 বছর বয়সে। চলে গেলেন সাজানো ঘর ফেলে। কিন্তু নড়ে চড়ে উঠল অন্তঃসায়ী কিছু প্রশ্ন। আরও 3 বছর জীবিত ছিলেন ঈশ্বরচন্দ্র। এই 3 বছর তেমন ভালো ছিলেন কোথায়? দীনময়ীর মৃত্যুর 4 মাস আগে প্রকাশিত তার নিষ্কৃতিলাভ প্রয়াস গ্রন্থটি তো সেই প্রসঙ্গের কথাই জানান দেয়। স্ত্রীর মৃত্যুর পর ক্রমশ আশপাশ থেকে নিজেকে গুটিয়ে নিতে চেয়েছেন। শরীর দুর্বলতর হয়েছে। বছর কয়েক আগে দুর্ঘটনায় আঘাত পাওয়া লিভার ফের পীড়া দিতে শুরু করেছে। শেষ পর্যন্ত চলে গেছেন 1891-এর 29 জুলাই। তখনও বর্ষা বাংলাদেশে। আজকের কাহিনীটি এখানেই শেষ হলো। তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।